শালবনপুর, একটি শান্ত গ্রাম। শালবনপুর গ্রামের এক কোণায় আছে এই লাশঘর, যেখানে প্রতিদিন মৃত্যুর সাথে বসবাস করে একজন মানুষ। তার নাম হরিপদ। কাজ করতে করতে হঠাৎই কোনো এক অজানা শব্দে হরিপদ ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো রাস্তার দিকে। রোদের আলোয় তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত চাপা হাসি। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে থামল একটি অ্যাম্বুলেন্স। শহর থেকে আর একটি লাশ এসেছে। এই লাশ কাটা ঘরের দায়িত্বে থাকা হরিপদের কাজ বেওয়ারিশ লাশগুলোর দাফন কাফনের ব্যবস্থা করা, আর প্রয়োজন অনুযায়ী মৃতদেহের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ শহরে পরীক্ষার জন্য পাঠানো হয়। সবকিছুই নিয়ম মেনেই করা হয়, আর এসব কাজ নিঃশব্দেই সামলে নেয় হরিপদ। অল্প কিছুক্ষণের মধ্যেই লাশটাকে ঘরের ভেতর রেখে অ্যাম্বুলেন্সটা ফিরে গেল। দূরে এখনো ভেসে আসছে তার মিলিয়ে যাওয়া শব্দ। চারপাশটা আবারও অস্বাভাবিক নীরব হয়ে উঠল। কোথাও কেউ নেই, আর সেই নীরবতার মাঝেই হরিপদ এক মনে তাকিয়ে আছে সামনের সেই লাশটার দিকে। তার চোখে কেমন যেন অচেনা কিছু। সেদিন সন্ধ্যায় গ্রামের ছকমিয়ার বাড়িতে চুপচাপ জড়ো হয়েছিল কয়েকজন মানুষ। দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে কিছুক্ষণ আগেই চিরতরে চোখ বুজেছেন তিনি। এই দুনিয়ায় তার আপন বলতে কেউ ছিল না। আকাশ জুড়ে জমেছে কালো মেঘ, হু হু করে বইছে বাতাস। যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে প্রবল বৃষ্টি। লাশটি এখনো ঘরের ভেতরেই রাখা। ঠিক সেই সময় দূর থেকে দেখা গেল গ্রামের মোড়ল সাহেব ধীরে ধীরে এগিয়ে আসছেন এই বাড়িটির দিকে। মোড়ল মশাই বাড়িতে উপস্থিত হতেই সবাই একসাথে ঘুরে দাঁড়াল তার দিকে। ততক্ষণে আকাশটা পুরোপুরি কালো হয়ে গেছে। হু হু করে বইছে প্রচণ্ড বাতাস। চারপাশে যেন এক অদ্ভুত চাপা আতঙ্ক। ঠিক তখনই মোড়ল মশাইয়ের দিকে তাকিয়ে শুভ্র সাহেব বলে উঠল, মোড়ল সাহেব, এই অবস্থায় দাফন কাফনের ব্যবস্থা করা তো খুব কঠিন হয়ে যাইতাছে। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন কি করা যায়, আপনি কিছু বলেন। আকাশের অবস্থা দেখেই তো ছুটে আসলাম। এই অবস্থায় গ্রামের কেউই কবরস্থানে যেতে রাজি হইব না। তা আপনি কিছু ভেবেছেন মোড়ল মশাই? কি করা যায় এখন? এই কাজটা হরিপদের হাতেই দিতে হইব। সকাল পর্যন্ত অপেক্ষা করলে লাশের পাশে কেউ থাকব না, আর এই ঝড় বৃষ্টির রাতে শিয়াল কুকুরে লাশটাও আস্ত রাখব না। মরলের কথা শুনে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কিন্তু বিপত্তি হলো, এই ঝড় বৃষ্টি রাতে কে যাবে ওই দিকটাতে হরিপদকে খবর দিতে? কিন্তু কে যাবে হরিপদকে খবর দিতে? না না বাবা, আমি তো যাব না। ওইদিকে কি মারা পড়ব নাকি? না না, পাগল হইছ। সবাই সবার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলতে লাগলো, যাওয়া যাবে না এখন ওই দিকটায়। মোড়ল বুঝল তাকেই হয়তো যেতে হবে, কিন্তু না। তখনই একটি যুবক এগিয়ে এসে বলল, মোড়ল মশাই, আমি যাব হরিপদ কাকুকে খবর দিতে। তুই যাবি? হ্যাঁ মোড়ল মশাই, আমি যাব। ছকদাদু আমাকে খুব ভালোবাসত। ছকদাদুর কাছে কত গল্প শুনেছি। তিনি বেঁচে থাকতে তার কোনো উপকারে আসতে পারিনি। এখন তিনি মারা গেছে, তার শেষ যাত্রায় এতটুকু তো সাহায্য করতেই পারি আমি। উপস্থিত সবাই বুঝতে পারল ছেলেটা এমনি এমনি কথা বলছে না।
তার কথার ভেতরে আছে অদ্ভুত এক দৃঢ়তা, অনেক সাহস আর ভেতরে জমে থাকা দায়িত্ববোধ। তাই আর কেউ বাধা দিল না। বাচ্চা ছেলে যেতে চাচ্ছে, যাক, কেউ একজন ধীরে বলল। আর একজন মাথা নেড়ে সায় দিল। তাছাড়া ওই দিকটায় গিয়ে তো কোনোদিন কারো ক্ষতি হয়নি। তবু ভয়ের জায়গাটা থেকেই গেল, কারণ লাশ ঘর এর নামটাই যথেষ্ট। মানুষ জানে সেখানে ক্ষতি না হলেও ভয়টা অকারণ আসে না। অন্ধকারের সাথে জড়ানো এই জায়গাটাকে সবাই স্বাভাবিকভাবেই এড়িয়ে চলে, যেন অদৃশ্য কোনো শীতল ছায়া সেখানে সব সময় দাঁড়িয়ে থাকে। ছেলেটি হাতে হেরিকেনের ম্লান আলোটা শক্ত করে ধরে এগিয়ে যেতে লাগলো শালবনপুরের লাশ ঘরের দিকে। আকাশে ঘন মেঘ জমে আছে, রিমঝিম করে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বজ্রপাতের তীব্র শব্দে চারপাশটা কেঁপে উঠছে। গাছের ডালপালা কাঁপছে অদ্ভুত শব্দে, মনে হচ্ছে কেউ যেন ফিস ফিস করে ডাকছে। তার বুকের ভেতর ভয় ঠিকই ধুকপুক করছে, কিন্তু সেই ভয়কে সে চেপে রেখেছে এক অদম্য দায়িত্ববোধের নিচে। চোখে এক ধরনের দৃঢ়তা, যেন সে নিজেকেই বারবার বলছে, আমি পারবো, আমাকে যেতেই হবে। হেরিকেনের আলোয় তার ছায়াটা লম্বা হয়ে মাটিতে পড়ে, আর প্রতিটা পা ফেলার সাথে সাথে নীরবতা যেন আরো ভারী হয়ে উঠছে। বজ্রপাতের আলোয় মাঝে মধ্যে চারপাশ হঠাৎ স্পষ্ট হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। তবু সে থামে না, ভয়ের অন্ধকার ভেদ করে এগিয়ে চলে নিজের কর্তব্যের পথে। ছেলেটি খুব দ্রুতই পৌঁছে গেল লাশভট্টির সামনে। লাশ ঘরের সামনে দাঁড়িয়ে এক ঝলক তাকাতেই চারপাশের অদ্ভুত নিস্তব্ধতা তার বুকের ভেতর চাপা ভয়ের ঢেউ তুলল। ঝড়ের হুঙ্কার, টিনের চালে বৃষ্টির তীব্র শব্দ আর ভেজা মাটির গন্ধে ভারী হয়ে আছে বাতাস। হঠাৎই তার পিছন থেকে কেউ একজন এসে তার কাঁধে হাত রাখল। ঠান্ডা স্পর্শে ছেলেটির শরীর কেঁপে উঠল, হেরিকেনের আলো দুলে উঠল, বুক ধড়ফড় করতে লাগলো। ভয়ে জমে গিয়ে ধীরে ধীরে পেছনে ঘুরে দাঁড়াতেই, তুমি এত রাত্রে এখানে কেন? কেউ মরল নাকি? কাকু, গ্রামের ছকদাদু মারা গেছে। গ্রামের মোড়ল মশাই আপনাকে খবর দিতে পাঠিয়েছে। তার দাফন আপনিই করবেন। এই ঝড় বৃষ্টির রাতে কেউ গোরস্থানে যেতে চাচ্ছে না, তাই আপনার উপরই দায়িত্ব দেওয়া হয়েছে। তা বেশ বেশ, এই ঝড় বৃষ্টির রাতে গোরস্থানে না আসাই ভালো। গ্রামের মানুষজন কষ্ট করবে কেন, আমি থাকতে। ছেলেটির নাম হৃদয় শেখ। সে ততক্ষণে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু তার চোখে এক ফোঁটা ঘুম নেই। এপাশ ওপাশ করতে করতে কখন যে উঠে বসেছে সে নিজেও বুঝতে পারেনি। বাইরে এখনো ঝড় চলছে, টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ঘরটাকে সাদা করে দিচ্ছে। কিন্তু হৃদয়ের অস্থিরতার কারণেই ঝড় নয়, তার ঘুম না আসার কারণ ছকদাদু। ছকদাদু তাকে কত আদর করত, কত গল্প শোনাত, ছোটবেলায় কোলে বসিয়ে রাখত ঘন্টার পর ঘন্টা। আর আজ সেই মানুষটার দাফন হচ্ছে, অথচ শুধু এই বৃষ্টির ভয়ে সে যায়নি। হৃদয়ের বুকের ভেতর হঠাৎ একটা অপরাধ বোধ চেপে বসল। নিজের ওপরই বিরক্তি লাগতে শুরু করলো তার। হঠাৎই সে সিদ্ধান্ত নিল, না, আর নয়। একবার তো সে ওই দিক দিয়ে ঘুরে এসেছি, ভয়ের কিছু নেই। গ্রামের কেউ না গেলেও অন্তত সে যাবে, হরিপদ কাকুর সাথে দাঁড়াবে শেষ কাজটায়। বাইরে ঝড় আরও জোরে বইছে, কিন্তু এবার হৃদয়ের চোখে ভয়ের চেয়ে দৃঢ়তাই বেশি। চুপচাপ দরজা খুলে হেরিকেনটা হাতে নিয়ে আবার বেরিয়ে বসে অন্ধকার, বৃষ্টি আর অজানা এক রাতের দিকে। হাতে হেরিকেনের ম্লান আলো নিয়ে হৃদয় শেখ গোরস্থানে এসে পৌঁছালো। চারপাশে ঘন অন্ধকার, যেন অন্ধকারের ভিতর আর এক স্তরের অন্ধকার জমে আছে। বাঁশঝাড়ের লম্বা বাঁশগুলো মাটির দিকে নুয়ে পড়ে হাওয়ায় দুলছে। সেই শব্দে পরিবেশটা আরো অস্বস্তিকর হয়ে উঠেছে। কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। হরিপদ কাকা কোথায়? হঠাৎ তার চোখে পড়ল একটি নতুন কবর। সে থমকে দাঁড়ালো। এখানে তো কাউকে কবর দেওয়া হয়নি, তাহলে এই কবরটা?
মনের ভিতর প্রশ্নটা ঘুরতে থাকলেও ভয়টা যেন তাকে পুরোপুরি গ্রাস করতে পারল না। সে আবার হাঁটা ধরল লাশ ঘরের দিকে। হৃদয় শেখ লাশ ঘরটির সামনে এসে দাঁড়ালো। দরজাটা ভেতর থেকে বন্ধ। ঝড়ের হাওয়াটাও এখন একটু কমে এসেছে। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তার কানে এলো একটা অদ্ভুত শব্দ। কেউ যেন ভেতরে বসে চিবিয়ে চিবিয়ে কিছু খাচ্ছে, ভেজা নরম কিছু। শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। হৃদয়ের বুক কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল। ভয় পেয়েছিল সে খুবই, কিন্তু কৌতূহলটা ভয়ের থেকেও বড় হয়ে উঠল। ধীরে ধীরে পা টিপে টিপে সে এগিয়ে গেল জানালার দিকে। বৃষ্টির পানি এখনো টুপটাপ করে পড়ছে। জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে। এরপর যা দেখল তাতে তার নিজের চোখকেও বিশ্বাস হচ্ছিল না। ভেতরে ম্লান আলো আঁধারির মাঝে একটা মানুষ ঝুঁকে বসে আছে লাশটার। তার হাত দুটো দ্রুত নড়ছে, আর সেই ভয়ঙ্কর চরর চরর শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠছে। হৃদয় শেখের বুকের ভেতরটা যেন থেমে গেল। তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল আতঙ্কে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। না, এটা হরিপদ কাকা হতে পারে না। এটা একটা নরখাদক। মোড়ল মশাই, মোড়ল মশাই, দরজা খুলুন, মোড়ল মশাই। কি হয়েছে রে? এত চিৎকার করছিস কেন? হরিপদকে খবর দিসনি? মোড়ল মশাই, হরিপদ, হরিপদ কাকা মানুষ নয়, মানুষ নয়, নরখাদক, নরখাদক। কি বলছিস তুই? সব খুলে বলতো, কি হয়েছে? এরপর হৃদয় শেখ মোড়লকে সবটা খুলে বলল। মোড়ল প্রথমে বিশ্বাস না করলেও হৃদয় শেখের চেহারায় ভয় আর আতঙ্ক দেখে কিছু একটা সন্দেহ হলো। গ্রামের সবাইকে নিয়ে চুপি চুপি লাশঘরের কাছে গেল। গিয়ে যা দেখল তাতে তারাও নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। এরপর গ্রামের সবাই মিলে হরিপদকে পিটিয়েই মেরে ফেলল।